আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। দীর্ঘ ২০ ঘন্টা পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের রানিং স্টাফরা। এতে আবারও চালু হয়েছে সারা দেশের রেল যোগাযোগ। রাত ২:৩০টায় রেলপথ উপদেষ্টা ফয়জুল কবির খানের সঙ্গে তার বাসভবনে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান কর্মচারীদের নেতৃবৃন্দ। তারা বলেন, জনদুর্ভোগের বিবেচনা ও উপদেষ্টার কথায় আশ্বস্ত হয়ে কর্মসূচি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিস্তারিত সুফিয়ান ফারাবি রিপোর্টে। ঘড়ির কাঁটায় তখন রাত ২:৩০টা। সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বাসায় রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন শ্রমিক সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। দীর্ঘ অপেক্ষার পর হাসি মুখে বের হয়ে দেশবাসীকে সুসংবাদ দিলেন রেলের কর্মচারীরা। তুলে নিলেন কর্মবিরতির কর্মসূচি। আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে ১৬০ বছর থেকে ওইটা উনি করে দিবে তোমাদের থেকে। আর পূর্বের ন্যায় আমরা যারা পেয়ে আসছি, আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি, সেগুলো আমাদের অনতিস্বীকারে ৭৫%, ওই ব্যাপারটা উনি ইনশিওর করছেন। পরে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কথা বলেন উপদেষ্টা ফয়জুল কবির খান। জানান, অর্থ বিভাগের সঙ্গে কথা বলে দ্রুতই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো পরিবর্তন হবে না। মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। এরপরই স্বাভাবিক হতে শুরু করে সারা দেশের রেল যোগাযোগ। কর্মবিরতি থেকে ফিরে কাজে যোগ দেন রানিং স্টাফরা। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে বিভিন্ন স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব কমলাপুর স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, এখন পর্যন্ত কোন কোন ট্রেন ছেড়ে গেছে, কি বলছেন রানিং স্টাফ ও যাত্রীরা, জানাবেন। মারফি, আসলে সকাল থেকে আজকে শিডিউলে যতগুলো ট্রেন ততগুলোই ছেড়ে যাবে, তবে কিছুটা বিলম্ব হবে, কারণ যেহেতু সাধারণ যাত্রীরা জানতেন যে আজকেও তাদের এখানে কর্মবিরতি চলবে, ট্রেন চলাচল চলবে কিনা, এটি নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল। যেহেতু সকালবেলা অনেকেই জানতে পেরেছেন যে ট্রেন চলাচল করবে, যার কারণে যাত্রী কিছুটা সংকট রয়েছে, যার ফলে ট্রেনগুলো কিন্তু কিছুটা বিলম্বে ছাড়া হচ্ছে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে দেরিতে এই ট্রেনগুলো ছাড়ছে। তবে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন, যেহেতু দীর্ঘ ২০ ঘন্টার বেশি সময় এখানে ট্রেন চলাচল, সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। অনেক মানুষ কিন্তু ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা মূলত বলছেন যে আসলে এসব কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া তেমন কিছুই হয় না। সবসময় একটি কথা মানুষজন বলছেন যে আসলে যে কোনো দাবি আদায়ে কেন সেখানে কর্মবিরতি দিতে হবে, সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করতে হবে, অন্য কোনো উপায়ে আসলে সকল দাবি দাওয়াগুলো আদায় করা যায় কিনা সেদিকে ভাবার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে আসলে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে যেন ভবিষ্যতে কোনো ধরনের দাবি দাওয়াগুলো করা না হয়। যৌক্তিক যদি কোনো দাবি থাকে তাহলে যেন অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানুষের ভোগান্তি ছাড়া দাবি দাওয়াগুলো তুলে ধরে, এই বিষয়টি বলছেন। তবে আমরা দেখেছি যে রেল স্টেশনে কিন্তু যতই সময় গড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মগুলোতে মানুষের ভিড় দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ আসছেন এবং ট্রেনের যে শিডিউলগুলো নতুন করে শিডিউল দেওয়া হচ্ছে। আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, সব থেকে বেশি যে সময়গুলো লাগছে সেখানে ১ ঘন্টা করে তারা বাড়তি সময় নিচ্ছেন এবং ১ ঘন্টা যে সময়গুলো দেওয়া ছিল তার থেকে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং মানুষজন স্বাচ্ছন্দ্য প্রকাশ করছে। তো আমার কাছে এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রামে রয়েছেন আমাদের এক সহকর্মী সাইফুল, জানাবেন চট্টগ্রাম থেকে ট্রেনগুলো ছাড়ছে কিনা, সেখানকার যাত্রীরা কি বলছেন। জি সাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু যাত্রীরা কিন্তু প্রচণ্ড ভিড় করছে এবং চট্টগ্রাম স্টেশন থেকে কিন্তু নিয়মিত যে ট্রেনগুলো আসলে যাওয়ার কথা সেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু 3টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনে কিন্তু যাত্রীতে ভরপুর ছিল। কোনো ধরনের আসলে যাত্রীদের কোনো অভিযোগ ছিল না। আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা নির্ধারিতভাবে যে অগ্রিম টিকিট কেটেছিল সেই টিকিট
টিকিট কেটে কিন্তু তারা স্টেশনে এসেছেন এবং স্টেশনে আসার পরে তাদের যেই ট্রেন ছিল সেটি তারা পেয়েছেন এবং নির্ধারিত টাইমে কিন্তু ছেড়ে গেছে। তবে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি জানালো চট্টগ্রাম স্টেশন থেকে মোট 36টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। ইতিমধ্যে 3টি ট্রেন ছেড়ে গেছে, বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারবেন বলে তিনি ধারণা করছেন। তবে কিছুক্ষণের মধ্যে কক্সবাজার এক্সপ্রেস আসবেন এবং কক্সবাজার এক্সপ্রেস এখানে আসার পরে বিরতি থাকবে 20 মিনিট, এরপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং যে বিরতি থাকবে সেজন্য কিন্তু চট্টগ্রাম স্টেশনের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রিপারেশন নিয়ে আছেন এবং কোনো যাত্রী এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি তারা ভোগান্তিতে পড়েছেন কিংবা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যাত্রীরা কিন্তু খুবই খুশি, যেহেতু 20 ঘন্টা পর এটার একটি সমাধান হয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত খুশি যে তারা নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন গন্তব্যে তারা যেতে পারবেন। এবং গতকালকে কিন্তু যেই বিপর্যয় ঘটেছিল সেখানে কিন্তু 36টি ট্রেন কিন্তু চট্টগ্রাম স্টেশন থেকে যেতে পারেনি। এই ট্রেনের পরিবর্তে যারা টিকিট করেছেন তাদেরকে বিআরটিসির বাসের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম স্টেশন মাস্টার বলল তারা কিন্তু গতকালও টিকিট বিক্রি বন্ধ করেনি, তারা কিন্তু নিয়মিত টিকিট বিক্রি করছেন এবং এখনও কিন্তু আসলে চট্টগ্রাম স্টেশনে একেবারে যাত্রীদের ভরপুর। কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ছেড়ে যাবে এবং দেশের বিভিন্ন গন্তব্য থেকে কিন্তু চট্টগ্রামে কিন্তু ট্রেন প্রবেশ করতে দেখা গেছে। তবে যাত্রীদের কোনো অভিযোগ ছিল না। আমরা এখন চলে যাব আখাউড়াতে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাদ্দাম। সাইফুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া রেলওয়ে জংশন, সেখানে আপনি জানেন যে প্রায় 20 ঘন্টা পরে কিন্তু রেল চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। আজকে ভোরে কিন্তু এই আখাউড়া থেকে ছেড়ে যাওয়া যেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যেই তিতাস কমিউটার ট্রেন ছিল সেটা কিন্তু ভোরে 6টার দিকে এই আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তাছাড়া কিন্তু নোয়াখালী থেকে যেই ছেড়ে আসার ঢাকাগামী একটি উপকূল এক্সপ্রেস সেটিও কিন্তু এইখানে ঠিক 9টা 20 আমরা দেখতে পেলাম যে যাত্রা বিরতি দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে আসলে গতকালের যে আজকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের যে দাবিগুলো ছিল তারা দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে মধ্যরাতে যেই রেল উপদেষ্টা রয়েছেন মাহফুজুল কবির খান, ওনার বাসায় যেই মধ্যস্থতা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত তাদের যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। এবং আপনি জানেন যে সোমবার মধ্যরাত 12টা 1 মিনিট থেকে কিন্তু সারা দেশে একযোগে কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশের যে রানিং স্টাফ রয়েছেন তারা। এবং আজকে থেকে কিন্তু তারা অর্থাৎ ভোর সকাল 6টা থেকে কিন্তু তারা মূলত ট্রেন চলাচল স্বাভাবিক করে। তো মারফি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচলের যে সর্বশেষ খবরাখবর। আপনাদের তিনজনকে ধন্যবাদ। রূপাতলীতে বাস ভাঙচুর ও হামলার নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এতে সকাল থেকে বরিশাল, কুয়াকাটা, বরিশাল, পিরোজপুর এই 2 রুটের 4 জেলায় কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে রাতে বরিশালের বাস মালিক শ্রমিকদের কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রূপাতলী এলাকায় 3.5 ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করে তারা। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ঝিনাইদহ সহ 15টি জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। এর আগে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে ঝিনাইদহে 6টি উপজেলার 34টি ফিলিং স্টেশন সহ বিভিন্ন স্থানে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট দেখা দেয়। ব্যাহত হয় সেচ কার্যক্রম। গেল 26 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। এ বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জানাবেন। মারফি, আপনাকে জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে খুলনা ট্যাংলারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করার প্রতিবাদে খুলনা দৌলতপুর ডিপো থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে সমস্ত তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল এবং এই কারণে
বৃহত্তর খুলনা বিভাগ এবং ফরিদপুর সহ 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছিল। আপনাকে দর্শক একটু দেখাই, টিভির ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মঘট প্রত্যাহার পরপরই কিন্তু মোটরসাইকেল আরোহীরা তাদের চাহিদা মতো তারা কিন্তু এই পাম্প থেকে তেল নিচ্ছে। এবং আমি কথা বলেছি ট্যাংলারি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মসনদের সাথে, তিনি জানিয়েছেন যে প্রশাসনের সাথে বসা ওঠা করে এবং তাদের আশ্বাসে তারা কিন্তু তাদের এই কর্মবিরতি এবং ধর্মঘট তারা অনির্দিষ্টকালের ধর্মঘট তারা প্রত্যাহার করেছেন এবং তারা জানিয়েছেন যে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন এবং আশ্বস্ত করার কারণে কিন্তু তারা তাদের এই ধর্মঘট প্রত্যাহার করেছেন। এবং এই ধর্মঘটের কারণে কিন্তু খুলনা থেকে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, ফরিদপুর ঠিক 15টি জেলায় কিন্তু পেট্রোল পাম্প এবং এজেন্টদের ডিজেল পেট্রোল সংকট দেখা দিয়েছিল এবং চাষকাশে অব্যাহত দেখা দিয়েছিল। তাদের আশ্বাসে কিন্তু আজকে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহ চলছে সকাল থেকে। মারফি, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে তেলের পেট্রোল ফিলিং স্টেশনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। ভয়াবহ দূষণের কবলে পড়ে ঢাকা এখন পুরোপুরি বসবাসের অযোগ্য শহর। নানা ধরনের দূষিত উপকরণ ভেসে বেড়াচ্ছে ঢাকার আকাশে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ধুলোবালির কারণে বদলে গেছে গাছপালার রং। এমন পরিবেশে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছেন শহরের বাসিন্দারা। নগরবিদরা বলছেন সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ দেখানোর সময় এখনই। সুমনদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, আর এই শহরের সবচেয়ে দূষিত এলাকা রাজধানীর মোহাম্মদপুর। কাঠমিস্ত্রি থেকে শুরু করে ফিটনেসবিহীন গাড়ির চালক সবাই দূষিত করছে এই শহরের বাতাস। আমরা হচ্ছে একটা হেলদি একটা পরিবেশ তৈরি হোক, যেখানে বাচ্চারা, তারপর বয়স্করা বা মহিলারা যারাই হোক তারা যাতে আর কি সুস্থভাবে চলতে পারে। অবস্থা বেশি ভালো না, আমার যাইতেও ধুলাবালি, আসতেও ধুলাবালি, তো প্রতিদিনের যাতায়াত অনেক কষ্ট। খুব একটা ভিন্ন নয় অন্যান্য এলাকার চিত্র। মাস্ক ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই, তবু রেহাই মিলছে না শারীরিক অসুস্থতা থেকে। বিশেষ ঝুঁকিতে আছেন শিশু, নারী ও বয়স্করা। মনে কি নিঃশ্বাস নিতে পারি না, যে হাত পা মানে পুরো জামা কাপড় গেলে, বাসায় গেলে মনে হয় যে কিসের মধ্যে যেন গিয়ে আসছি। মাস্ক না পরলে ধুলাবালি যাবে, ধুলাবালি যাবে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, সেজন্য মাস্ক পরাটা বেটার। সবসময় মাস্ক পরে থাকা এটাই সবচেয়ে জন্য ভালো আর কি। অপরিকল্পিত এই নগরীকে সুস্থ করতে এখনই পদক্ষেপ নিতে হবে সিটি কর্পোরেশনগুলোকে, এমন মত বিশেষজ্ঞদের। ঢাকার 2 সিটি কর্পোরেশনকেই বায়ু দূষণ কমাতে আমাদের যতটুকুই বিদ্যমান সবুজ আছে এবং বিদ্যমান জলাশয় আছে সেগুলো রক্ষা করতে হবে। অনেক পার্ক, উদ্যান, জলাশয় বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে ভরাট করা হয়েছে। হাতিঝিল, পান্থকুঞ্জ তার বড় উদাহরণ। সেই সবুজগুলো নষ্ট হয়েছে, দূষণ তো বাড়ছে এই কারণগুলোতেও। এছাড়া নির্মাণাধীন ভবন ও সড়ক সংস্কার কাজে অধিক সচেতনতা প্রয়োজন বলে মনে করেন তিনি। কর্পোরেশনের উচিত যেখানেই যেই ধরনের কনস্ট্রাকশন হয়, রাস্তা খোঁড়াখুড়ি থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার যে কাজ, সেই কাজগুলোতে কোনো নজরদারি নাই, যার ফলে সেই সব প্রকল্পের কারণে সেখানে প্রচুর বায়ু দূষণ তৈরি হয়। সেখানে তাদের নজরদারি বাড়ানো উচিত। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। আগামী 31 জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদী তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর উপর 5টি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এদিকে মুসল্লিদের নিরাপত্তার পাশাপাশি যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে 13 দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি। আগামী 31 জানুয়ারি ইজতেমার প্রথম ধাপ শুরু হয়ে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। আগামী শুক্রবার থেকে তো শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, তো প্রস্তুতি শেষ হয়েছে কিনা জানাবেন।
মারফি, আপনি জানেন যে 31 তারিখ থেকে যে ইজতেমার কার্যক্রম শুরু হবে সেটি কিন্তু পরিচালনার জন্য মাঠটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে এই যে মাঠের যেই সার্বিক পরিস্থিতি সেটি পরিদর্শন করতে কিন্তু আজকে বেলা 11টার দিকে পুলিশের মহাপরিদর্শকের এখানে আসার কথা রয়েছে এবং সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। এছাড়াও মাঠে কিন্তু জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, পুলিশ সহ বিভিন্ন সংস্থার বিভিন্ন ক্যাম্প করা হয়েছে যে মাঠের যে আগত মুসল্লিরা রয়েছে তাদেরকে সার্বিকভাবে সেবা দেওয়ার জন্য। এছাড়াও যে মাঠের আশপাশে যে ফুটপাথগুলো বসে যায় মাঠকে কেন্দ্র করে, ইজতেমা কেন্দ্র করে, সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু পুলিশ প্রশাসন, র্যাব সহ বিভিন্ন রকমের সাদা পোশাকে প্রচুর পরিমাণে প্রশাসনের লোক নিয়োগ করা হয়েছে যেন কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়াও বিদেশি মেহমানদের জন্য কিন্তু তারা বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থাটাকে আরো বেশি জোরদার করেছে। এছাড়াও ইজতেমা কেন্দ্র করে যেই কিছু বিগত সময় যেই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে যে সেগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেগুলো কিন্তু বিশেষভাবে নজরদারি করছে পুলিশ প্রশাসন। তো মাঠ 31 তারিখে যে ইজতেমা অনুষ্ঠিত হবে সেটি 2 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে কিন্তু পরবর্তীতে এই প্রথম পর্বের যে ইজতেমা সেটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে কিন্তু 5 তারিখে গিয়ে প্রথম পর্বের যারা ইজতেমা করবে তাদের কার্যক্রম শেষ হবে। এছাড়া পরবর্তীতে কিন্তু 14 তারিখে যে একটি নির্দেশনা আমরা জানতে পেরেছি সেটি কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেটি হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। দিন দিন কমে আসছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য। একসময় যেখানে 4 থেকে 500 ট্রাক পণ্যের আমদানি হতো এখন সেখানে আমদানি হচ্ছে 50টি ট্রাক। ব্যবসায়ীরা বলছে দিনে দিনে কিছু আমদানি হলেও রপ্তানি একেবারেই কম। স্থলবন্দরে এমন অবস্থার জন্য ভারতের অভ্যন্তরে কাস্টমসের গাফিলতিকে দুষছেন ব্যবসায়ীরা। হিলি থেকে আব্দুল আজিজের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। স্থলবন্দর হিসেবে ঘোষণা করার পর দেশে আমদানি রপ্তানিতে ব্যাপক হারে অবদান রেখে আসছে হিলি শুল্ক স্টেশন। শুরুতে বিভিন্ন ফল ও যানবাহনের যন্ত্রাংশ আমদানি হলেও সময়ের সঙ্গে সঙ্গে আমদানি পণ্যের সংখ্যা বৃদ্ধি পায়, পাশাপাশি শুরু হয় রপ্তানিও। বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানায় এক সময় এই স্থলবন্দর ব্যবহার করে প্রতিদিন 4 থেকে 500 ট্রাক পণ্যের আমদানি হতো। তবে ভারতের অভ্যন্তরে কাস্টমস জটিলতায় আমদানিতে ভাটা পড়েছে, বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। আমাদের এইখানে যেমন ঝুট রপ্তানি হয় বেনাপোল দিয়ে, আমাদের এদিক দিয়ে হয় না ওপারের কিছু সমস্যার কারণে। আমরা ইম্পোর্টাররা বৈষম্যের শিকার হচ্ছে। আমার কথা, আমার 10 টনের টাকা আছে, আমি 10 টন ফল আমদানি করবো, 1 টনের টাকা আছে 1 টন ফল। সরকারের এই দ্বিমুখী আচরণের জন্য আসলে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। মার্কেটে প্রচুর পরিমাণে আমাদের বাকি পড়ে আছে, বকেয়া টাকাগুলা ব্যবসা না হওয়ার কারণে টাকাগুলা তুলতে পারতেছি না। এদিকে আমদানি বাণিজ্য কমে আসায় বন্দরের রাজস্ব আয়ও কমেছে। ব্যবসায়ীরা বলছে 5 আগস্টের পর ব্যাংক চাহিদা মতো এলসি না দেয়ায় আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছে। ফেসিলিটি সরকারের বিদায়ের পরে ব্যাংকের থেকে আমরা কোনো রকমের এলসি আমরা পাইনি, ডলার ঘাটতি, যার কারণে আমদানি নিরুৎসাহিত হয়ে যায়, ব্যবসায়ীরা এলসি করতে পারেনি। ধাপে ধাপে ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণেও আমদানিকারকেরা ব্যবসা পরিচালনা করতে পারেনি। তবে আমদানিকৃত সকল পণ্য ছাড়করণে সব ধরনের সহযোগিতা করছে স্থলবন্দর কর্তৃপক্ষ। রপ্তানি প্রায় শূন্যের কোঠায়, কারণ ইন্ডিয়ান কাস্টমসের ওপাশে রপ্তানিযুক্ত পণ্যর কোয়ারেন্টাইন না থাকার কারণে ওখানে আমদানিকারকরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার যার কারণে আমাদের দেশে এক্সপোর্টাররা রপ্তানি করতে বাধাগ্রস্ত হচ্ছে। ইমরুল কায়েস, RTV। জমি নিজেদের দাবি করে পাবনার আশ্রয়ণ প্রকল্পের 60টি ঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শুধু ঘর ভাঙচুরি নয়, লুট করা হয়েছে ঘরের দরজা, জানালা, টিনের চাল সহ প্রায় সবকিছু। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগীরা। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। এ যেন এক ধ্বংসস্তূপ। এ চিত্র পাবনার সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের।
স্থানীয়রা জানায় আওয়ামী লীগ সরকারের আমলে ৬০টি ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়। তবে ছাত্র জনতার আন্দোলনের পর সেই জায়গাটি নিজেদের বলে দাবি তোলেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ৮ আগস্ট রাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। রাতের আধারে গুড়িয়ে দেওয়া হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগীরা। ১.৫ লক্ষ টাকা আমার নিজস্ব, আমি এই ভ্যান চলা যাবার কষ্ট করে আমি গরু বাছুর পুষতেম কষ্ট করে সমিতি তুলে আমার কোনো কিছু লিয়াসপের দেয় নাই। তোমার ঘরে তেন বাই হয়ে উঠেনে গাদি হর আমরা পেট্রোক আনতেছি, পেট্রোক ডাইলে দিয়ে আগুন ধরা দেবো, তোমরা তাড়াতাড়ি সরহেন তিন। যখন কাজ চলমানকালীন ছিল তখন এই কাজটা হচ্ছে স্থগিত ছিল। সরকারে কোর্টের তেন অর্ডার দিয়েছিল যে কাজটা স্থগিত করেন, সাইজ চেয়ারম্যান ওই সময় কাজটা স্থগিত করে না, জোরপূর্বকভাবেই কাজটা করেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। এই শীতের দিনে পাতলা নেকড়া কাপড় দিয়ে ঘর ঢেকে তারা কিভাবে মানবতার জীবনযাপন করছে, আমার মনে হয় জাহিলাতি যুগেকেও হার মানায় গেছে বর্তমানে এই কাহিনী। সব মহলকে জানানোর পরেও আমি জানি না কোন অদৃশ্য কারণে সবাই নিশ্চুপ। এদিকে আশ্রয়ণ প্রকল্পের জায়গা নিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান আছে দাবি করে সাইনবোর্ডও ঝুলিয়েছে প্রভাবশালী মহল। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। এগুলো পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। ইমরুল কায়েস, RTV। অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। হত্যা, নির্যাতন, মুক্তিপণ আদায় সহ নানা অপকর্ম করে যাচ্ছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। ফলে আতঙ্কে দিন পার করছে স্থানীয় বাসিন্দা সহ রোহিঙ্গারা। অপরাধীদের দমনে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের টেকনাফ থেকে শাহিন শাহ পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সাগর, পাহাড় ও বনের অপূর্ব সমন্বয় কক্সবাজারের টেকনাফকে করেছে অপার সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠা পাহাড়ি সন্ত্রাসীদের কারণে প্রকৃতির এ রূপ সৌন্দর্যে ভাটা পড়তে শুরু করেছে। মায়ানমারের সঙ্গে অনিরাপদ সীমান্ত এবং অরক্ষিত পাহাড় ও বনের সুযোগ নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে বসেছে। সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ হোয়াইকং, রিলা, বাহারছড়া সহ অন্তত 15টি এলাকা। অপহরণের শিকার স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই কৃষক ও শ্রমিক, বাদ যাচ্ছে না বনপ্রহরী ও রোহিঙ্গারাও। পুলিশ ও স্থানীয়রা বলছে গেল বছর 2 শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ডিসেম্বরেই 50 জন অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে বছরের শেষ দুদিনে অপহরণের শিকার হয়েছে 28 জন। আমার কষ্ট নিয়ে অনেক মারছে, এখানে মারছে আমাকে জবাই দেওয়ার জন্য নারাইছে ওরা। সন্ত্রাসী কর্তৃক এবং পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক শুধুমাত্র টেকনাফ উপজেলায় গত 2 বছরে 284 জন অপহরণের শিকার হয়েছে। অপহরণের শিকার ব্যক্তিদের অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পায়। যারা দাবি পূরণ করতে পারে না তাদের ভাগ্যে ঘটে নির্মম পরিণতি। ফলে আতঙ্কিত বন এলাকার বাসিন্দারা চাষাবাদ প্রায় বন্ধ করে দিয়েছে। উৎপাদন করার চেয়ে তো তাদের জীবনের সংখ্যাটা অনেক বেশি, তো সেখান থেকে তারা আসলে নিরুৎসাহিত হচ্ছে যে ওখানে গিয়ে। এবং অনেক কৃষক আমার কাছে আসছে, তারা বলছে যে স্যার আমি তো ওখানে ফসল ফলাইছি কিন্তু ওটা আনতে পারতেছি না। অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর পাহাড়ি জনপদকে নিরাপদ রাখতে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেয়ার কথা জানান র্যাব কর্মকর্তা। এবং যারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেও বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে যাতে আমরা এ ধরনের ঘটনা আর না ঘটে এবং কমে যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। সেজন্য আমরা খুব দ্রুত এটা আমরা শুরু করব। পুলিশ বিভাগের তথ্য মতে গেল 1 বছরে উপজেলায় 43টি অপহরণ মামলা হয়েছে। শতাধিক অপহৃতকে উদ্ধার এবং 64 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রেজওয়ান শরীফ, RTV। আইডিএসসি পরিবর্তনের পথে বাংলাদেশ।
জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে বেশ কয়েকজনকে দেশের বাইরের উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছে। এই উদ্যোগ রীতিমতো প্রশংসা কুড়িয়েছে সব মহলে। বিস্তারিত ইমরুল কায়েসার রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে আহত হয়েছে কয়েক হাজার ছাত্র জনতা। পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই উন্নত চিকিৎসার অভাবে অঙ্গহানির শঙ্কায় দিনানিপাত করছে দীর্ঘদিন। তবে এইসব গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহতদের মধ্যে 9 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, যার মধ্যে গেল 24 জানুয়ারি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন 7 জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়। গেল 28 জানুয়ারিও বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয় চোখে গুলিবিদ্ধ ইমরান হোসেন ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বিকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এই নিয়ে মোট 22 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার চালানো এই হামলায় আহত হয়েছেন 24 জন। এদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু ও রয়টার্স। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলার তীব্র নিন্দা করে একে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেন। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা কমিটির তত্ত্বাবধায়ক মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সঙ্গেও এই বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মিকাতি। এক বিবৃতিতে মিকাতির অফিসের তরফে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তার আহ্বান জানানো হয়। এবার থাকছে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ চিটাগাং কিংস। প্লে অফ নিশ্চিত করা সোহানের রাইডার্স জয়ের ছন্দ ধরে রেখে বাড়াতে চায় আত্মবিশ্বাস, আর চিটাগাংয়ের মিশন জয় নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখা। দুপুর 1টায় শুরু হবে ম্যাচটি। একই ভ্যান্যুতে সন্ধ্যা 6:30টায় আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।